মামা যান, সবাই নিচে আয়েন। কি কি ব্যাপারটা কি? কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও। আমি বাইকটা পার্ক করে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। তার ব্যাপারে অনেক কিছু বলেছেন। আপনি মামি, বেশ মিষ্টি দেখতে তো আপনি। আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু। সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি। তাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না, আমি আপনাকে ডাকবো নানু ভাই। ছেলেটা কে রে? মামা ও আতিফ, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো। তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? না মানে সাহস পেলি কিভাবে? হচ্ছে আপনি খুব খুশি, কুতুর বুতুর করে কেন কথা বলছেন? তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। খান নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না, ছি 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 ছি। আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে। ছে, তুমি কিছু মনে করো না। নানু ভাই, তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই। বাদ দে তো, এই ছবি তো একটু হয়। আয় না, জারেন উপরে আয়। এই আরে কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরে আজব তো, কি সমস্যা কি আপনার? কি করছেন আপনি? আরে প্রবলেমটা কি আপনার? আরে কিছু বলছেন না কেন? মাথা ঠিক আছে আপনার? কি করছেন আপনি? পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? না, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। এক সেকেন্ড, একটু পানি খেয়ে নিই। একে তো সুইসাইড করতে যাচ্ছিল, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখেন, আমি জানি না আপনি কি, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। কোন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? পরে আমি কাউকে বলবো না, আর বলার মতো তেমন কেউ নেই আমার। আমি প্রেগনেন্ট, আরো বেশি ছিল, বিশ্বাস করেছিলাম, ভাবিনি সে ভালোবাসা কিভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। তালুকদার পরিবারের মেয়ে, আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাও। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে, না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না। ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন তো দিব্যি ঘুরে বেড়াবেন। কোথায় সেই আরামজাদারা? কোথায় আপনার বয়ফ্রেন্ড? কোথায় সে? তুই অন্য সাথে অনেকদিন ধরে আসস, এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে। হ্যাঁ এটা তো আমি জানি, কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ। চাই না 6 মাসের প্রজেক্ট, এটা আমার জন্য খুবই দরকার। এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরো লাইফ সেট। ও বলছে যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে। মানুষের আবেগ বুঝোস তো, একটু হলে বেশি রিয়াক্ট করে। আর আমি তো ওরে বলি নাই বিয়ে করবো না, আমি তো ওরে বিয়ে করব, কিন্তু চায়না থেকে আসার পর। এখন না, চায়না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। আমাকে দরকার নেই তোমার? তুমি কি একটাবারও ভেবেছো তুমি চলে গেলে এরপর কি হবে? কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিক করি তাহলে আমার সব গুলিয়ে যাবে। আমি যদি 6টা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো। আমরা? তুমি তোমার লাইফটা গুছাচ্ছ রাফিজ। আরে প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না, তুমি যা করো চায়না থেকে এসেই করো। আমি আর পারছি না রাফিজ। তুমি কেন বুঝতেছো না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। ব্যাটারি যদিও আমি এর বিপক্ষে, কিন্তু একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না। আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ? বুঝলাম। আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন, রাইট? আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না মিথ্যে? তাই বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন, তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নিব। বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি। আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি সরি। আচ্ছা চলেন, আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এইটুকু তো করাই যায়, বলেন? চলেন। এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে
থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে, আমাদের উচিত এখন সবকিছু মেনে নেওয়া। কি কিছু বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক, তোমারও তো একটা জীবন আছে। আমার জীবন তো রিস্কের উপরেই চলে। সবার লাইফের পূর্ণতাতেই তো ওর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না? তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। আচ্ছা ভাই, তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, আর তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায়? ঢাকায়। গাজীপুর। মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে। আসলে নানু ভাই, আমি সাফারি পার্কে ঘুরতে গেছিলাম, ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয়। সেটা তো বুঝতেই পারছি। এখানে গিয়ে বাঘ, ভাল্লুক, হনুমান সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস। হেই, তুই থামবি? সাগরের পানি যতই হোক না কেন, শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয়। কি জবাব দিয়ে হায় মেরা ভাই। তা ভাই, তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন, বেশ ভালোই বাঁচতেন আমাকে। তার কিছুদিন পর সেও চলে গেলেন। তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন। তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি। সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। তারপর শখের বসে ফটোগ্রাফি, আরও কত কি। যার একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে, আলহামদুলিল্লাহ। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, যদি না সেই সুখ তাকদীরে লেখা থাকে। তুমি জানো পরিবার কেমন হয়? আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম। করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। তুমি এখনো ঘুমাওনি? আসছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। এই কে আপনি? কার চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি। এতদিন যা ছিল আর পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই আপনাকে কখনো বলার সাহস করতে পারিনি। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না, উনি এই মেয়েটার সম্মানে, ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। জানা গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবুও আমি জানতাম সব শেষ। মামা নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে। কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। ও ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। রাফিজের যাওয়ার সমাজের কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারানাই ছিল। এই মিথ্যেটাও তো ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কিছুই আর বাদ রাখলে না গুনগুন। আর তাই হয়তো তাকদীর আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। তুমি চায়না থেকে চলে কেন এলে? আরে এলাম নতুন কিছু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে আর কি। গুনগুন, তোমার মামার তো অনেক সম্পত্তি। তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, আদর করে। তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে? না মানে বলছিলাম কি যে তো তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম ইনভেস্ট আমি 6 মাসের মধ্যে উঠে ফেলবো। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য। ভালোবাসার নামে নিজের স্বার্থ নেই। আরে কি বলতেছো তুমি এসব? আরে এসব কিচ্ছু না। আরে আমি তো চুপ। তোমার মুখ থেকে আর একটা শব্দ না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি। আর আতিফ, তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না, তবু আমার জন্য, আমার সম্মানের জন্য সেই বাড়িতে এসেছে।
যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তাকেই আমি মিথ্যা বলেছি, আর সেটাও শুধুমাত্র তোমার জন্য। আর আজ তুমি এসেছো, তাতে করে নিয়ে এসেছো টাকার হিসেব, ব্যবসার প্রজেক্ট। তুমি যখনই আসো তখন ভালোবাসা হয়, তোমার দরকার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে যাও, তোমার আতিকের কাছে যাও। তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানায়। হ্যাঁ, একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতরে। আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও। মারে, তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আমি না তোকে কোনোদিন বুঝিনি, বুঝবো কি করে, বোঝার চেষ্টাই তো করিনি। শুধু সুখে রাখতে গিয়ে আমি সবকিছু তোর উপর চাপিয়ে দিয়েছি। সুখ জোর করে আসে না, সুখ তাকদিরে থাকতে হয়। আতিফ বাসা থেকে চলে গেল, আর আব্বা নাগাটি শুরু করেছে। যা মা, একটু তোর নানুর কাছে যা। আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই, ওর হৃদয়টা আমি ভেঙে দিয়েছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, আর বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসা হারায় না রে বোন, জায়গা বুঝে লুকিয়ে পড়ে। তাকদিরে লেখা থাকলে ওরে ঠিকই পাবি। এই, কি হয়েছে ওদিকে? দুইজন ফুটবল গাইছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা, তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল ক্যামেরার লেন্সে নয়, হৃদয়ের গভীরে থাকা লেন্সে। সে দেখেছিল এমন ভাবে যেভাবে দেখা যায় দুপুরে মায়া ভরা রোদ, যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা। এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম। চায়না জিনিস, তাই ভেঙে যাওয়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি। এখনো যদি না বুঝো, সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি, তোমার সামনে, তোমার হয়ে। তবে শুধু ভালোবাসার জন্য না, একসাথে বাঁচার জন্য।